আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব আমাদের কনসেপচুয়াল ষষ্ঠ অধ্যায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ওকে, সবার আগে আছে এখানে অর্থনীতির মৌলিক বিষয়সমূহ। সবার আগে ছিল প্রিমিটিভ কমিউনিজম, আদিম সমাজতন্ত্র, যেখানে আর কি গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতো, যেখানে আর কি ব্যক্তিগত সম্পদের কোনো ইয়ে ছিল না। তারপর ধীরে ধীরে হচ্ছে আপনার যে পুঁজিবাদটা আসলো আর কি। এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে উৎপাদনের উপকরণ, যেমন হচ্ছে আপনার ভূমি, পুঁজি, শ্রম, প্রযুক্তি, কলকারখানা সব হচ্ছে আপনার এখানে ব্যক্তি মালিকানায় থাকবে আর কি, রাষ্ট্রের মালিকানা থাকবে না আর কি। ঠিক আছে। তো এটা আর কি যে 1776 সালে আপনার অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থের মাধ্যমে অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের তিনি আর কি পুঁজিবাদীরা আনলো আর কি। তো এখানে তিনি আর কি ইনভিজিবল হ্যান্ডের কথা বলছে আর কি। তো যেখানে যেটা যেটা বোঝায় যে হচ্ছে বাজার হচ্ছে তার নিজস্ব নিয়মে আপনার হচ্ছে এই নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে আর কি। তারপর এখানে হচ্ছে আলাদা করে আলাদা করে নিয়ন্ত্রণ করতে হয় না। এবং এই আপনার হচ্ছে ইনভিজিবল হ্যান্ডটা হচ্ছে আপনার নিজের স্বার্থ অনুসরণ করলেও একটা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করে, যার ফলে আর কি সামগ্রিকভাবে সম্পদ বৃদ্ধিতে আর কি সহায়ক হয়। এটাই আর কি ইনভিজিবল হ্যান্ড। ওকে, তারপর হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি। এটা হচ্ছে বলে যে হচ্ছে যে যেটাতে ভালো, যেমন হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার স্বর্ণ বেশি আছে, তো এরকম হচ্ছে আপনার। তারপর হচ্ছে ইন্ডিয়ায় হচ্ছে আপনার কি বেশি আছে, চিপ লেবার আছে। বাংলাদেশে হচ্ছে আপনার এরকম ধরেন পোশাক ভালো হয় আর কি। তো এভাবে আর কি একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে এভাবে আর কি বাণিজ্য লিপ্ত হয় আর কি। আর যেটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, এটা বলে যে হচ্ছে যে রাষ্ট্র যেটা উৎপাদনে ভালো তাকে সেটা উৎপাদন করতে হবে, এবং এভাবে দুটো রাষ্ট্র তাদের মধ্যে আর কি বাণিজ্য করতে পারবে। এটাই হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরি এটা বলে যে হচ্ছে আপনার বাজার যদি প্রতিযোগিতা থাকে, তাহলে হচ্ছে আপনার সবার জন্য সেটা ভালো হয়। সবাই তখন আর কি কম দামে সবচেয়ে ভালো পণ্যটা পায়। যেমন হচ্ছে আপনার দুটা যুক্তরাষ্ট্র ফ্রান্স দুজনেই যদি হচ্ছে আপনার এখন বাণিজ্য করতে চায়, তারা তখন হচ্ছে এরকম একটা কম্পিটিশনে যাবে এবং উভয়ই চেষ্টা করবে যে হচ্ছে তাদের পণ্য কম দামে খুব এফিসিয়েন্টভাবে আর কি বানাবে, যাতে সবাই তাদের পণ্যটা কমে মানে পায় আর কম দামে পায়, তাদের ব্যবসা লাভ হবে আর কি। এই জন্য একটা কম্পিটিশন তৈরি হয়, ফলে আর কি আপনার গ্রাহকরা সবাই এখানে লাভ পায়, লাভবান হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে প্রথম শিল্প বিপ্লব, এটা হচ্ছে 1700 আপনার হচ্ছে যে 69 সালে যে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলো, তারপর থেকে এটা সৃষ্টি হয় আর কি। এর বৈশিষ্ট্য ছিল হচ্ছে আপনার বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে, তারপর হচ্ছে কয়লা, লোহা, ইস্পাত এগুলো সেগুলো বিকাশ হয়ে গেছে তখন। তারপর পরিবহন আর যোগাযোগ বিপ্লব হয়েছে, স্টিম বোট, রেল ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। আর কারখানা ভিত্তিক গণোৎপাদন বৃদ্ধি পায়। এখানে কুটির শিল্প থাকে না, তখন সেগুলো বৃহৎ কারখানায় রূপান্তর হয়। এখানে হচ্ছে পুঁজিপতি আর শ্রমিক এই দুটো শ্রেণীর উদ্ভব ঘটে। তারপর এখানে হচ্ছে উদ্বৃত্ত উৎপাদন আর হচ্ছে নতুন বাজারের অনুসন্ধান এরপর হয় আর কি। এখানে সারপ্লাস প্রোডাকশন হয় এবং এর ফলে নতুন বাজার খোঁজার যে আপনার ইয়েটা সেটা বেড়ে যায়। তারপর বৈশ্বিক শ্রম বিভাগের সূচনা। এখানে হচ্ছে আপনার বিভিন্ন দেশ থেকে কাঁচামাল যে উপনিবেশগুলো আছে সেখান থেকে কাঁচামাল নিয়ে আসা হতো এবং এটা দিয়ে আর কি উৎপাদন করা হতো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এর ফলে পুঁজিবাদী সিস্টেম শক্তিশালী হয়। আর ফ্যাসিজম হচ্ছে আপনার 1922 সালে বেনিতো মুসলিনি আর কি এটা তৈরি করছে, যা হচ্ছে শ্রমিক বিদ্রোহগুলোকে দমায়া একটা হচ্ছে রাষ্ট্রকে মানে হচ্ছে আর কি রাষ্ট্রের একটা আর কি ক্ষমতা নিয়ন্ত্রণে একটা যন্ত্র করছে আর কি রাষ্ট্রের ক্ষমতাটাকে। এভাবে আর কি হচ্ছে আপনার আপনার কি হয় যে হচ্ছে তো ইতালির তো তেমন খুব একটা উপনিবেশ ছিল না, এই জন্য কী করছে যে হচ্ছে তাদের কাঁচামালের অভাব দেখা যায়, এর ফলে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, শ্রমিক এগুলা হচ্ছে অসন্তোষ হয়। তো এগুলা দমন করার জন্যই কিন্তু মুসলিনি আর কি তার ফ্যাসিবাদটা কায়েম করছিল। এটাতেই পরবর্তীতে আর কি ফ্যাসিবাদ নামে এটাকে আর কি চালু হয় আর কি। তো নাজিবাদ হচ্ছে আপনার হচ্ছে তো নাজিবাদ দুটো হচ্ছে গণতন্ত্র বিরোধী একটা সম্প্রসারণবাদী একটা রাষ্ট্রনীতি আর কি। তো নাজিবাদ হচ্ছে আপনার এটা হচ্ছে করছিল যে অ্যাডলফ হিটলার করছিল 1933 সালে ক্ষমতায় আসার পরে। তো এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি আর কি তার। এটাকে বলা হতো হচ্ছে আপনার এই যে লেবেন শ্রাউম। তো লেবেন শ্রাউম এটাকে বলা হচ্ছে আপনার নাজিবাদের সামরিক সম্প্রসারণবাদ। এর কারণেই কিন্তু হচ্ছে নাজিবাদ চাচ্ছিল যে হচ্ছে আমাদের জনগণ আছে, এর জন্য একটা আলাদা একটা আরও বড় একটা রাষ্ট্র লাগবে, বড় ভূখণ্ড লাগবে। এই জন্যই কিন্তু জার্মানি হচ্ছে পোল্যান্ডকে অ্যাটাক করে, এর ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর ফিউডালিজম বলতে বোঝায় এখানে তিনটা শ্রেণী থাকবে, একটা হচ্ছে রাজা, একটা হচ্ছে আপনার সামন্ত, একটা থাকবে হচ্ছে আপনার কৃষক থাকবে। তো কৃষকরা হচ্ছে আপনার সামন্তের অধীনে থাকবে
এই সামন্তরা হচ্ছে আপনার কৃষকদেরকে ভাড়া দিবে, যারা হচ্ছে কৃষকরা জমিতে উৎপাদন করবে, এবং একটা অংশ সামন্তদেরকে দিবে, সামন্ত আবার ইয়াকে দিবে আর কি। তো এটাই হচ্ছে সামন্তবাদ। আর তো সামন্তবাদে কী হয়, সামন্তবাদ হচ্ছে আপনার ইয়া হয়, এখানে হচ্ছে আপনার খুব একটা বাণিজ্যের ইয়া ছিল না আর কি, সবাই সার্ভাইভালের জন্য মেইনলি আর কি উৎপাদন করতো, এই জন্য এটা গতিশীলতা কম ছিল, যার কারণে এটা আর কি পরে বিলুপ্ত হয়ে যায়। আর মার্কসিজম, এটা হচ্ছে আপনার মার্কস হচ্ছে আপনার ওই যে দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো এখানে বলছে। তো এখানে আর কি সব মানে আর কি উৎপাদনের উপাদানগুলো আপনার হচ্ছে সরকারের হাতে আর কি কেন্দ্রীভূত থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আর কি আপনার হচ্ছে রাজনীতি আর অর্থনীতি দুটো আলাদা আলাদা নয়, এটা বলছে আর কি এখানে বলা হয়েছে। আর এখন হচ্ছে আপনার সোশ্যালিজম আর হচ্ছে কমিউনিজম। তো আপনার হচ্ছে সোশ্যালিজম আর কমিউনিজম প্রায় একই, জাস্ট সোশ্যালিজমে হচ্ছে আপনার একটা আলাদা ধাপ থাকে, 6 নম্বর ধাপ, যেটা হচ্ছে আপনার যেখানে আগে যে আপনার রাষ্ট্র কাঠামো সেটাকেও ফেলে দেওয়া হয়, এবং হচ্ছে আপনার একটা সাম্যবাদী রাষ্ট্র করে তোলা হয় আর কি, এভাবে আর কি পার্থক্যটা হয় আর কি। তো 6টা স্টেপ বলি, এটা হচ্ছে আপনার সবার আগে একটা হচ্ছে আন্দোলন করতে হবে, এটা হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে, তারপর একটা নেতৃত্ব ঠিক করতে হবে কে লিড করবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্যাপিটালিস্ট যেগুলো আর কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলো দমাতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার শাসক গোষ্ঠীকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার যে উৎপাদনের উপকরণগুলো আপনার হচ্ছে শ্রমিকদের আয়ত্তে আনতে হবে। 6 হচ্ছে আপনার ওই যে রাষ্ট্র কাঠামোটাকে উপরে ফেলে দিয়ে আপনার হচ্ছে একটা সাম্যবাদী রাষ্ট্র গড়ে তুলতে হবে। তো পুঁজিবাদ কেন টিকে ছিল, এটা হচ্ছে এখন কিছু কারণ দেখি। তো প্রথমত হচ্ছে আপনার রাষ্ট্র ব্যবস্থা ছিল পুঁজিবাদী, অর্থাৎ যেগুলো বহুজাতিক সংস্থা ছিল, আর্থিক প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে একে অন্যের সাথে আর কি কানেক্টেড ছিল, পুরো বিশ্বে ছড়ায় ছিল। তো এটা তো হচ্ছে নিজেদের স্বার্থই দেখবে, এটা তো আর এটা হচ্ছে আপনার স্বার্থ দেখবে না, যার কারণে এদের একটা হচ্ছে আপনার ইন্টারকানেক্টিভিটি, তারপর এদের প্রভাবের জন্য এটা টিকে গেছিলো। আর হচ্ছে আপনার এই যে সমাজতান্ত্রিকে হচ্ছে আপনার কাঠামোগত দুর্বলতা আছে আর কি। তো এর কারণে কিন্তু এটা আর কি পরবর্তীতে টেকে নাই আর কি, ঠিক আছে। আর তৃতীয়ত এটা হচ্ছে আপনার পুঁজিবাদটা নিজেকে আর কি আর কি অভিযোজিত করতে পারছে, কিন্তু যদি কমিউনিজমটা পারে নাই। কারণ হচ্ছে আপনার এই আপনার হচ্ছে যেটা ক্যাপিটালিস্ট, এরাও কিন্তু পরবর্তীতে শ্রমিক অধিকার, তারপর হচ্ছে ওদের ন্যায্য মজুরি, এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু আপনার কমিউনিজমটা এটা নিজেকে অ্যাডাপ্ট করতে পারে নাই। আর চতুর্থত হচ্ছে আপনার আপনার হচ্ছে যে ইয়ের ফলে ক্যাপিটালিজমের ফলে বহু দেশে দরিদ্র হ্রাস পাইছে, তারপর হচ্ছে আপনার প্রযুক্তিগত উদ্বোধন হয়েছে, এর ফলে কিন্তু এটা টিকে গেছে। আর হচ্ছে আপনার এই যে যে আপনার শ্রেণী বৈষম্য, এটা কিন্তু হচ্ছে আপনার আধুনিক সমাজে এটা দূর করা আর কি খুবই কঠিন, কারণ একটা ডাক্তার আর একটা দিনমজুর দুটার মধ্যে কিন্তু অবশ্যই গ্যাপ থাকবে। তো এই গ্যাপটা কিন্তু করা যাবে না। মানে ডাক্তার সে আর কি ধরেন টাকা বেশি পাবে, বেতন বেশি পাবে, ফলে একটা বৈষম্য সৃষ্টি হবেই। তো এইটা আর কি এরকম কাঠামোগত সমস্যার জন্য পুঁজিবাদটা টিকে গেছে, এদিকে ইয়াটা টেকে নেই। আর গ্লোবালাইজেশন, এটা সবার আগে বলতে হচ্ছে যে পণ্যের গ্লোবালাইজেশন, যেমন একটা কাপড় তৈরিতে হচ্ছে আপনার ভিয়েতনাম থেকে আপনার ডিজাইন আনতে হয়, তারপর আপনার হচ্ছে রং আনতে হয় সময় ভারত থেকে, তারপর হচ্ছে কটন আমদানি করতে হয় চীন থেকে। তো এই যে একটা পণ্য বিভিন্ন জায়গা থেকে করতে হচ্ছে, এটা হচ্ছে আপনার পণ্যের ডিজিটালাইজেশন। সবার আগে আপনার হচ্ছে গ্লোবালাইজেশন বলতে এটাই বোঝাতো, এখন হচ্ছে গ্লোবালাইজেশন বলতে হচ্ছে আপনার পণ্য, তারপর হচ্ছে আপনার প্রযুক্তি, অর্থনীতি, এগুলোরও আর কি বোঝায় আর কি। তো ড্রাইভিং ফোর্স অফ গ্লোবালাইজেশন, এখানে 4টা কথা বলছি। ইকোনমিক শিফট, অর্থাৎ আগে ছিল কৃষিভিত্তিক, এখন হয়ে গেছে আপনার শিল্পভিত্তিক। তো এই যে আপনার ক্যাপিটালটা ফলো হচ্ছে ইকোনমিক, আপনার হচ্ছে এখন অন্য দেশেও ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে আপনার ইকোনমিক শিফট, এর ফলে কিন্তু গ্লোবালাইজেশন হয়েছে। আর টেকনোলজিক্যাল শিফট, এখন হচ্ছে মানে ধরেন এই প্রযুক্তির কারণে সবার কিন্তু এখন মূলধন বেড়ে যাচ্ছে, সবার এখন তাদের পণ্যের উৎপাদন বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে আপনার পুরো বিশ্ব সেটাকে একটা ছড়িয়ে দেওয়ার একটা আপনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, ফলে গ্লোবালাইজেশন হচ্ছে। আর পলিটিক্যাল শিফট, আগে হচ্ছে সবাই যুদ্ধ করতে, এখন যুদ্ধ না করে সহযোগিতা করছে, ফলে একটা পলিটিক্যাল শিফট হচ্ছে। আর ইনস্টিটিউশনাল শিফট, এটা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানেরা হচ্ছে সহযোগিতা করছে, ফলে সবার মধ্যে একটা এরকম ইন্টারকানেক্টেডনেস তৈরি হচ্ছে। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশ, এখানে 3টা স্কুল আছে। তো 3টা স্কুলের মধ্যে যারা হচ্ছে ট্র্যাডিশনাল স্কুল, এটা হচ্ছে বামপন্থী যারা, এরা বলে যাচ্ছে বিশ্বায়নের ফলে মজুরি, আপনার হচ্ছে বেকারত্ব বাড়ছে, তারপর হচ্ছে বাজার অসমতা হয়েছে, শ্রমিক শোষণ হচ্ছে, ফলে এটা এটা আর কি নর্থ সাউথ গ্যাপ হচ্ছে, এটা ক্ষতিকর আর কি। আর যেটা লিবারাল স্কুল, এরা বলে যে হচ্ছে না, এর ফলে আপনার হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, বেসরকারীকরণ হচ্ছে, তারপর হচ্ছে মুক্ত বাণিজ্য, দারিদ্র হ্রাস হচ্ছে, ফলে এটা ভালো দিক আর কি। আর যেটা হচ্ছে ট্রান্সফরমেশনালিস্ট স্কুল, এরাও বলেন হচ্ছে দুটার দিকই আছে আর কি, দুটাই হচ্ছে আর কি। তো আমাদেরকে ইতিবাচকটা গ্রহণ করতে হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা বলতে বোঝা যায় হচ্ছে বিগ ডাটা, তারপর হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, এগুলো হচ্ছে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে অনেক শ্রমিক কিন্তু চাকরিচ্যুত হয়ে যাচ্ছে আর কি।
তারপর হচ্ছে এটা হচ্ছে আহ, ওই যে আপনার কি বলে যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, যার ফলে অনেকে চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, এটাকে বলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে মার্কসের ভাষায় যে হচ্ছে শ্রমিকদের এই ধরনের আর কি ইয়ে থেকে অ্যানালাইজেশন তৈরি হবে আর কি। ওকে, এখন দেখি আমরা মুক্তবাজার অর্থনীতি। তো ফ্রি মার্কেট অর্থনীতি একটা সামগ্রিক ধারণা আর কি, যেখানে হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যবস্থাটাকে পুরো হচ্ছে আপনার চাহিদা আর হচ্ছে যোগানের ভিত্তিতে নির্ভর করতে হবে, যেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না আর কি। তো এটা হচ্ছে ইয়া হচ্ছে ফিনান্সিয়াল লিবারালাইজেশন। তো এই ফিনান্সিয়াল লিবারালাইজেশন হচ্ছে আপনার একটা মুক্তবাজার অর্থনীতির একটা আর কি এর মধ্যে একটা প্রক্রিয়া আর কি। তো এর মধ্যে যে বৈদেশিক মুদ্রার লেনদেন, তারপর হচ্ছে মূলধন প্রবাহ, এগুলো আর কি আপনার হচ্ছে সরকার ইয়ে করবে না, এগুলো হচ্ছে আপনার বাজার ভিত্তিক আর্থিক ব্যবস্থা, এগুলো হচ্ছে আপনার নিজেরা নিজেকে ফাংশন করবে আর কি, সরকারের হস্তক্ষেপ থাকবে না আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যক্তিগত মালিকানা থাকবে এখানে। তারপর হচ্ছে মুনাফা প্রেরণ, এখানে মুনাফা অর্জন করা মূল্য থাকবে। তারপর হচ্ছে প্রতিযোগিতা থাকবে, চাহিদা যোগানের ভূমিকা থাকবে, আর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব এখানে থাকবে আর কি। ভোক্তা নিজের ইচ্ছা মতো উৎপাদন করতে পারবে, যেটার চাহিদা বেশি। আচ্ছা, এখন হচ্ছে শুল্ক আর অশুল্ক বাধা দেখি আমরা। তো হচ্ছে আপনার নিজ নিজ দেশের পণ্যের উপর আপনার যখন হচ্ছে এটার উপর যখন আপনি দিবেন, ট্যাক্স দিবেন, সেটা তো আপনার ট্যাক্স হবে। কিন্তু যখন আপনি কোনো একটা পণ্য আমদানি করার উপরে আপনি ট্যাক্স দিবেন, সেটাকে বলা হবে ট্যারিফ। তো এখন হচ্ছে আপনার বাণিজ্যের ক্ষেত্রে আপনার শুল্ক বাধা অশুল্ক বাধা দুটোই আছে। এটা হচ্ছে আপনার ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে আছে, যে আপনার হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য, তোমার রেভিনিউ বাড়ানোর জন্য, তোমার দেশের শিল্পকে রক্ষার জন্য এটা করা হয় আর কি, শুল্ক বাধা। তিনটা আর কি ইয়ে আছে। এটা হচ্ছে অ্যাড ভ্যালোরিয়াম, যেটা হচ্ছে শতকরা হিসাবে দেওয়া হয় 10% এরকম। আর যেটা স্পেসিফিক টেরিফিক, এটা হচ্ছে 1 কেজি রপ্তানি আমদানির উপরে এরকম ধরেন আপনার হচ্ছে 100 টাকা আর কি ইয়ে দিল, ট্যারিফ দিল। আর কম্পাউন্ড ট্যারিফ বলতে বোঝায় এই যে আপনার এই শতকরা হার হচ্ছে নির্দিষ্ট পরিমাণের সমন্বয়, এটা হচ্ছে কম্পাউন্ড ট্যারিফ। এখন দেখি অশুল্ক বাধা কী কী আছে। একটা হচ্ছে কোটা, ধরেন আপনাকে নির্ধারণ করে দেওয়া হলো যে হচ্ছে এরকম সরকার বললো যে যুক্তরাষ্ট্র থেকে তুমি এরকম যুক্তরাষ্ট্রে তুমি শুধুমাত্র এরকম 1 লাখ টন চালই হচ্ছে ইয়া করতে পারবা, আমদানি করতে পারবা, এটা হচ্ছে নির্ধারণ করে দিল। এটা হচ্ছে একটা কোটা, এটা হচ্ছে একটা অশুল্ক বাধার মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্র বললো যে হচ্ছে এরকম 1 টনের বেশি তুমি হচ্ছে আমাদের এখানে আমদানি করতে পারবে না, এটা হচ্ছে কোটা। আর লাইসেন্স বাতিল, তখন কোনো একটা দেশ এখন এই যে আমরা লাইসেন্স ছাড়া এরকম পণ্য আমদানি করা যাচ্ছে না আর কি, এটা একটা অশুল্ক বাধা আর কি। আর প্রযুক্তিগত মানদণ্ড, যেমন ইউ এখন বলছে যে যদি নির্দিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ না করা হয়, তাহলে আমাদের দেশ থেকে আর ওরা কিনবে না, এটা হচ্ছে প্রযুক্তিগত মানদণ্ড, এটা হচ্ছে অশুল্ক বাধা। আর সাবসিডি, তখন হচ্ছে কোনো এরকম ধরেন দেশীয় শিল্পকে টিকে রাখার জন্য দেওয়া হলে সেটা একটা বাধা হতে পারে। আর ডাম্পিং বিরোধী শিল্প, এটা শুল্ক, এটা হতে পারে, অর্থাৎ আপনার অ্যান্টি ডাম্পিং যেটা আর কি। তারপর হচ্ছে স্বাস্থ্য আর নিরাপত্তা বিধিনিষেধ, যেখানে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার হচ্ছে কোনো পণ্য আমদানি করা হয়, যেমন হচ্ছে পাখির ফ্লু এড়াতে মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর এমনি নিষেধাজ্ঞা, যেমন এমবার্গো, কোনো একটা দেশ যখন অন্য কোনো একটা পণ্যের উপর দেয়, তখন সেটা হচ্ছে একটা এমবার্গো হয়। তো এগুলো হচ্ছে আপনার হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে সংরক্ষণবাদ, প্রোটেকশনিজম। এটা হচ্ছে আপনার ধরেন কোনো দেশ যখন নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অন্য দেশের আর কি আমদানি করা জিনিসের উপর আপনার হচ্ছে বসায়, বিভিন্ন বাধা বসায় আর কি, নন ট্যারিফ বা ট্যারিফ, এগুলো হচ্ছে আপনার সংরক্ষণবাদ। আর দ্য ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি অ্যাগ্রিমেন্ট, এটা হচ্ছে নিজের যে স্বল্প যে আপনার হচ্ছে কেবল কারখানা হচ্ছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটা আর কি সেটা হচ্ছে ইনফ্যান্ট আর্গুমেন্ট। তারপর হচ্ছে আপনার ডাম্পিং অ্যান্ড অ্যান্টি ডাম্পিং, এটা তো আমরা বুঝি, আর বললাম না। তারপর হচ্ছে আপনার এর উদ্দেশ্য হচ্ছে আপনার দেশের শিল্পকে রক্ষা করা, কর্মসংস্থান বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি হ্রাস, আর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। ওকে, আর ব্যালেন্স অফ পেমেন্ট আর হচ্ছে আপনার ব্যালেন্স অফ ট্রেড, এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। তো ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝায় যে হচ্ছে আপনি একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্র থেকে আর কি এরকম বৈদেশিক মুদ্রা যে আপনার কতটা অর্জন করলো, এটার উপরে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা কতটা অর্জন করলো বা কতটা পাঠিয়ে দিল অন্য দেশে, সেটার উপর নির্ভর করবে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট। এটার মধ্যে কিন্তু আপনার ইয়েটাও পড়বে, কোনো কোনো দেশ থেকে আপনি কতটুকু হচ্ছে আপনার আপনার রেমিটেন্স গ্রহণ করলেন, সেটাও কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পড়বে। এখন যদি আপনার বেশি হয় আর কি, আপনার হচ্ছে রপ্তানি, আপনি হচ্ছে আপনার মুদ্রাটা বেশি পান আপনার খরচ করাচ্ছে, তখন সেটাকে বলা হবে ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। আর না হলে সেটাকে বলা হবে আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। আর এখন দেখি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। তো ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি কতটুকু, অর্থাৎ বাণিজ্য ঘাটতি আছে নাকি ট্রেড সারপ্লাস আছে, এই দুটো হচ্ছে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে, অর্থাৎ আপনার ব্যালেন্স অফ ট্রেডটা শুধুমাত্র ট্রেড নিয়ে কথাবার্তা বলে। আর ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে আপনার এখন সেটা টাকা, মানে কতটুকু হচ্ছে ডলার, কতটুকু মুদ্রা মানে আপনি খরচ করলেন বা হচ্ছে মানে করলেন আর কি,
আপনি পাইলেন, সেটা হচ্ছে এখানে মুদ্রা হিসেবে দেখে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টটা। যেমন ধরেন আপনি কিন্তু রেমিটেন্স টাকারও পেতে পারেন, বা অন্য অন্য কোনো দেশকে আপনি ঋণ দিচ্ছেন, সেই ঋণ থেকে আপনি সুদ পাচ্ছেন, এই সুদটাও কিন্তু আপনার এখানে ব্যালেন্স অফ পেমেন্টে আসবে, কিন্তু এই যে ব্যালেন্স অফ ট্রেডে কিন্তু এগুলো আসবে না। তারপর হচ্ছে আপনার মোস্ট ফেভার নেশন, এটা তো আপনার হচ্ছে ওই যে এমএফএন, যেটা হচ্ছে আপনার ডাব্লিউটিওর নীতি, সবাই এখানে সুযোগ সুবিধা সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে আপনার আচ্ছা, এমএফএন আর হচ্ছে জিএসপি এর পার্থক্য দেখতে আর কি, পার্থক্যটা লাগবে না, তাই এমনি পাবো আমরা। তারপর হচ্ছে এখন দেখি হচ্ছে কেইনেসীয় অর্থনীতি, আর হচ্ছে আপনার ওদিকে হচ্ছে আপনার আছে অস্ট্রিয়ান আপনার হচ্ছে ইকোনমিস্ট, এই দুটা হচ্ছে এখন দেখি যে কী কী ধারণা। তো যেটা কিনেসিয়ান, এটা হচ্ছে আপনার ইনভিজিবল হ্যান্ড থাকবে আর হচ্ছে গাইডিং হ্যান্ড থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ইনভিজিবল হ্যান্ড বলতে হচ্ছে আপনার তো যারা হচ্ছে আপনার ওই যে অস্ট্রিয়ান, এরা বলে ইনভিজিবল হ্যান্ডে আছে, এরা এটাকে বেশি করে বড় করে দেখে। আর যারা আপনার হচ্ছে কিনেসিয়ান, এরা বলে যে হচ্ছে একটা গাইডিং হ্যান্ড দরকার, যেটা সরকার ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ শুধুমাত্র মার্কেট নিজেকে ভারসাম্য করতে পারে না, এটার জন্য সরকারের দরকার আর কি। তারপর হচ্ছে মার্কেট ফেইলিয়ার আর হচ্ছে অস্থিতিশীলতা, এটা 2 নম্বর পয়েন্ট। তো এটা হচ্ছে বলছে যে মার্কেটকে যদি আমি এরকম স্বাভাবিকভাবে ছেড়ে দিই, তাহলে সেখানে এরকম মন্দার সময় কিন্তু মার্কেটে আর এরকম ধরেন বিনিয়োগ হবে না, পরে বেকারত্ব আপনার বাড়বে। তো এই জায়গায় সরকারকে আপনার হস্তক্ষেপ করে আপনার মার্কেটটাকে সচল করতে হবে, এটা আর কি আপনার কিনেশিয়ানরা বলে। আর অ্যাগ্রিগেট ডিমান্ড, এটা হচ্ছে কি যে হচ্ছে আপনার যখন আপনার এখন দেখেন অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে আপনার ওই যে ভোগ, তারপর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এর উপর নির্ভর করে। এখন ধরেন আপনি যদি করেন, অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যায়, ধরেন উৎপাদন কমে গেল, শিল্প কারখানা শ্রমিক ছাঁটাই করলো, আয় কমে গেল, অর্থনীতি সংকুচিত হয়ে গেল। তো এইটা থেকে বাঁচার জন্য আপনার হচ্ছে এখন অর্থনীতির স্থিতিশীলতার জন্য মোট চাহিদা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আপনার চাকরি হারালে আপনি তাকে এটা গ্যারান্টি দিলেন যে আপনাকে চাকরি দিয়ে দিল, অথবা হচ্ছে আপনার দোকান বা শিল্প কারখানার বিক্রি কমে গেলে তাকে প্রণোদনা দিলেন। এভাবে কিন্তু অর্থনীতি সচল রাখতে পারেন, অ্যাগ্রিগেট ডিমান্ডটা আপনি ঠিক করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে আপনার ওই যে আপনার অস্ট্রিয়ান ইকোনমিতে এটা সম্ভব না আর কি, এই জন্য এটা বলছে আর কি। তারপর সরকারি ব্যয় আর প্রণোদনা আর হচ্ছে অ্যানিম্যাল স্পিড। তো এখানে অ্যানিম্যাল স্পিড দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে বিনিয়োগকারীদের মানসিক উৎসাহ, আস্থা, এগুলো আর কি ভবিষ্যৎ আর কি, এগুলো সম্পর্কে তাদেরকে আর কি আস্থা দিতে হবে যে বিনিয়োগ করো, ভালো ফল পাবা। এর ফলে তারা কিন্তু আরও বিনিয়োগ করবে এবং বিভিন্ন প্রকল্প হাতে নেবে, প্রণোদনা পাবে, ফলে অর্থনীতি সচল থাকবে আর কি। তো এটা একটা প্লাস পয়েন্ট এখানে। আর মাল্টিপ্লায়ার ইফেক্ট, এখানে বলছে যে হচ্ছে আপনার কোনো একটা ধরেন আপনি কাউকে একটা প্রণোদনা দিলেন বা কাউকে একটা আপনি সাহায্য করলেন, তো সেখান থেকে ধরেন একটা শ্রমিককে আপনি হচ্ছে সাহায্য করলেন আর কি, তাকে বেতন দিলেন। তো সেই বেতনের ফলে সে এখন অন্য জায়গায় সেটা খরচ করবে, তারপর হচ্ছে অন্য জায়গায় খরচ করার ফলে সেটা তখন অন্য লোকের বেতন হিসেবে কাজ করবে। তো সে তখন ওই লোকটা আবার পরে ইকোনমিতে সেটা আবার ফলাবে, ফলে ওভারঅল যে হচ্ছে আপনার এই যে টাকার যে আপনার হাত বদলটা এটা হচ্ছে, এবং ইকোনমিতে সব জায়গায় এটা আর কি টাকাটা চলাফেরা করছে, এটা হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার ইফেক্ট। অর্থাৎ একটা টাকা যখন আপনার সৃষ্টি হয়, সেটা সব জায়গাতে ঘুরে ঘুরে আপনার হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ডটা বৃদ্ধি করবে। ধরেন সরকার কারো হচ্ছে 1 ইউনিট বাড়ালো, আয় বাড়ালো, ফলে সে তখন ওখান থেকে কিছু সঞ্চয় করে সে আপনার হচ্ছে কোথাও ইনভেস্ট করবে, সেখান থেকে ইনভেস্ট করার ফলে এখন হচ্ছে সেই টাকাটা আবার ঘুরে ঘুরে কিন্তু অর্থনীতিতে কাজে লাগবে। যেমন হচ্ছে আপনার সরকার যদি নির্মাণে টাকা ব্যয় করে, সেখান থেকে শ্রমিক কাজ পায়, শ্রমিক কাজ পেলে সেখান থেকে হচ্ছে আপনার ওষুধ কিনে, কাপড় কিনে, দোকানদারে বিক্রি পায়, দোকানদারে বিক্রি পারলে আবার কী হয় যে হচ্ছে শ্রমিক সরবরাহকারীদের টাকা দেয় আর কি, দোকানদার আবার শ্রমিক সরবরাহকারীদের টাকা দেয়, ফলে মোট অর্থনীতি কর্মসংস্থান। আচ্ছা, তারপর হচ্ছে মুদ্রানীতি আর হচ্ছে সুদের হার। তো এখানে দেখেন হচ্ছে আপনার যদি এরকম সুদের হার যদি কমানো হয়, তখন হচ্ছে ঋণ নেওয়ার হচ্ছে সহজ হয় এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। তো বিনিয়োগ বাড়লে আবার আচ্ছা উৎপাদন আর হচ্ছে কর্মসংস্থান বাড়ে। তো হচ্ছে কেইনেস বলে যে হচ্ছে যখন হচ্ছে মন্দার সময় যদি এরকম আপনার হচ্ছে সুদের হারটা কমানো যায়, সেখান থেকে হচ্ছে বিনিয়োগকারীরা আপনার হচ্ছে ঋণ নেবে, ঋণ নিয়ে আবার অর্থনীতি সচল করে দেবে। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে 1930 সালের ডিপ্রেশনটা বলা যায় আর কি। তো যেখানে হচ্ছে আপনার ওই যে অবকাঠামো আর হচ্ছে আপনার মানে মন্দার সময় হচ্ছে আপনার কী করে অবকাঠামো নির্মাণ আর হচ্ছে কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করে সরকার হচ্ছে এটা থেকে আপনার হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করে। যেমন হচ্ছে আপনার এই যে কোভিড-19 সময়ও কিন্তু আপনার বিভিন্ন ওই যে স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে, ফলে যাদের ব্যবসা বন্ধ ছিল তারা এখান থেকে প্যাকেজটা গ্রহণ করে তারা কিন্তু অর্থনীতি সচল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছিল। তো এইসব কারণে হচ্ছে আপনার এই যে কিনেসটা আর কি রিলেভেন্ট। এখন দেখি হচ্ছে অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স। তো এটাও আর কি রিলেভেন্ট, এখানে আর কি মেইন এটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড থাকবে সেখানে, অর্থাৎ মার্কেট নিজেকে নিয়ন্ত্রণ করবে এবং ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত এবং বাজার সমন্বয়। অর্থাৎ এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত আর বাজার সমন্বয়। অর্থাৎ
এখানে বলা হয় যে ব্যক্তিরা হচ্ছে রেশনাল, তারা জানে যে কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় ইনভেস্ট করা যাবে না, এভাবে তারা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টের নেবে, ফলে মার্কেটে আপনার হচ্ছে একটা ব্যালেন্স থাকবে এবং এটা মার্কেটটা থাকবে না আর কি, আপনার হচ্ছে অদক্ষ বিনিয়োগ হবে না, ফলে মার্কেটটা ফাংশন করবে আর কি। আর 2 নম্বর বলে যে হচ্ছে সরকারের সীমিত ভূমিকা, এখানে সরকার আর কি ভূমিকা কম থাকবে আর কি। তো এরা মনে করে যে সরকার এখানে হস্তক্ষেপ করলেই সেটা মার্কেটের সাধারণ গতিকে আর কি হস্তক্ষেপ করা হলো, ফলে মার্কেটটার সর্বোত্তম যে প্রক্রিয়া এটাতে সে ফাংশন করতে পারে না আর কি, ঠিক আছে, কার্যকর সিদ্ধান্ত নিতে পারে না। তারপর হচ্ছে এখন বুম অ্যান্ড বাস্ট চক্রের ব্যাখ্যা। তো এখানে হচ্ছে মার্কেট কখনো কখনো বুম হয়, কখনো কখনো বাস্ট হয়, অর্থাৎ হচ্ছে আপনার কমে যায় আর কি, ঠিক আছে। তো এটাতে বলছে যে হচ্ছে যদি আপনার এই যে ধরেন মার্কেটে আপনার হচ্ছে এখন মন্দা চলতেছে, তো মন্দা অবস্থায় এখন সরকার কী করলো, আপনার কর্মসংস্থানের জন্য সে কী করলো, ওই যে সুদের হারটা কমাই দিল। সুদের হারটা কমাই দিল, এখন কমাই দিয়ে সবাই হচ্ছে বিনিয়োগকারীরা ধরেন এরকম আপনার অনেক ইনভেস্টমেন্ট করলো, অনেক কাঠামো করলো, কিন্তু সেই কাঠামোগুলো আপনার যে কিনবে বা সেগুলো ইউজ করবে সেগুলোর জন্য কিন্তু পর্যাপ্ত সে দেখা গেল যে হচ্ছে আপনার ক্রেতাই পাইলো না। তো এটাই হচ্ছে আপনার ম্যাল ইনভেস্টমেন্ট হয়ে গেল, ভুল বিনিয়োগ হয়ে গেল, অর্থাৎ সরকারের আপনার হস্তক্ষেপের জন্য একটা ভুল বিনিয়োগ হয়ে গেল, এটা হচ্ছে ক্রেডিট বাবল হয়ে গেল। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে খুব এটা থেকে লাভ হবে, কিন্তু আলটিমেটলি ক্রেতাই নাই, অর্থাৎ মার্কেটে ধরেন সবার সাহসী নাই বা টাকাই নাই সেটাকে আপনার ওই প্রোডাক্টটা কিনবে বা ওই সার্ভিসটা ইউজ করবে। তো এটাই হচ্ছে আপনার বুম অ্যান্ড বাস্ট চক্রের ব্যাখ্যা। এটা বলছে যে অস্ট্রিয়ান যারা ইকোনমিস্ট তারা বলছে যে এইভাবে আর কি সরকার ভুলপথে পরিচালিত করতে পারে একটা ইনভেস্টমেন্টকে। আর মন্দা সম্পর্কে দৃষ্টিভঙ্গি, এখন হচ্ছে আপনার মন্দা সম্পর্কে অস্ট্রিয়ান ইকোনমিস্টরা বলে যে হচ্ছে মন্দা হচ্ছে আপনার ইকোনমিক একটা হচ্ছে আপনার আপনার শিক্ষা লাভেরই একটা হচ্ছে অংশ, এটা যে মন্দা হলে মানুষ বুঝেও যে হচ্ছে এভাবে আমাদেরকে করা যাবে না, ফলে যে হচ্ছে যে আপনার সম্পদ বুদবুদ বা হচ্ছে আপনার অ্যাসেট বাবল এটা তৈরি হবে না আর কি। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে পরবর্তীতে আরও রেশনালভাবে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর প্রবৃদ্ধির উৎস, তো এখানে হচ্ছে আপনার আচ্ছা, তো এখানে বলে হচ্ছে প্রবৃদ্ধি আসলে আসবে আপনার কৃত্রিম চাহিদা সৃষ্টি করলে আসবে না, এটা আসলে আসবে হচ্ছে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন উদ্ভাবন হবে, আর সঞ্চয়ের মাধ্যমে কিন্তু এটা আসবে। তো এটা এখানে হচ্ছে সঞ্চয়কে গুরুত্ব দেওয়া হয় আর কি, আর কৃত্রিম চাহিদাকে করা হয়। আচ্ছা, তো এখন হচ্ছে প্রাসঙ্গিকতা দেখি, 2008 সালে যখন হচ্ছে আপনার এই যে হলো আর কি মন্দা হলো, তখন হচ্ছে আপনার কি হলো যে হচ্ছে নিম্ন সুদের হার হচ্ছে সহজ ঋণ নীতি আর কি ফল হিসেবে ব্যাখ্যা করেন আর কি। তো আপনার দেখা যায় যাচ্ছে তখন কিন্তু হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে এই যে ম্যাল ইনভেস্টমেন্ট সৃষ্টি হয়েছিল, ফলে হচ্ছে এই যে অস্ট্রিয়ান এটার আর কি এটা রিলিভেন্সি পাই আমরা সেখান থেকে দেখি। আচ্ছা, এখন দেখি হচ্ছে আপনার মানি সাপ্লাই, আউটপুট ক্যাপাসিটি আর হচ্ছে ইনফ্লেশন। তো এটা হচ্ছে আপনার অর্থ সরবরাহ বৃদ্ধি আর মূল্যস্ফীতির সম্পর্ক, অর্থাৎ হচ্ছে যদি যখন একটা ধরেন অর্থনীতির যদি মানি সাপ্লাই বেশি হয়, তখন যে শুধুমাত্র মুদ্রাস্ফীতি ঘটবে এমন কিন্তু নাও হতে পারে, অর্থাৎ এটা নির্ভর করবে কিছু ফ্যাক্টরের উপর। তো কী সেই ফ্যাক্টর যেমন দেখি আমরা পূর্ণ সক্ষমতা অর্থনীতি, অর্থাৎ একটা অর্থনীতি ধরেন হচ্ছে আপনার পূর্ণ সক্ষমতায় ফাংশন করতেছে না, সেখানে 100টা কারখানা চালানোর শক্তি আছে তার, কিন্তু কারখানা চলতেছে 70টা। তো এখন যদি আপনার টাকা এখন আপনার সাপ্লাই বৃদ্ধি পায়, তখন হচ্ছে আপনার সবার কাছে টাকা আসবে, ফলে তারা হচ্ছে আপনার উৎপাদন বৃদ্ধি করে এখন হচ্ছে আপনার করবে ওই যে আপনার আরও বেশি বেশি পণ্য উৎপাদন করবে। পণ্য উৎপাদন করলে এখন সবার চাহিদা বেড়ে যায়, ধরেন সরকার এখন হচ্ছে আপনার মানি সাপ্লাই বাড়াই দিল, তখন হচ্ছে সবাই টাকা এখন বেশি বেশি খরচ করতে শুরু করলো, ফলে ব্যবসায়ী দেখবে যে হচ্ছে টাকা যেতে ওরা খরচ করতেছে, আমরা উৎপাদন বাড়াই দেই, ফলে ওই যে 30টা আপনার হচ্ছে কারখানা বন্ধ আছে ওগুলোকে আমরা চালু করে দিই, এর ফলে কী হয় আপনার হচ্ছে অর্থনীতিটা আপনার তার হচ্ছে ফুল ফাংশন করে আর কি। ফলে এই তো আমরা দেখতেছি যে মানি সাপ্লাই বাড়ালেও কিন্তু হচ্ছে আপনার অর্থনীতিটা হচ্ছে মূল্যস্ফীতি হচ্ছে না, কিন্তু যদি এরকম থাকে যে হচ্ছে অর্থনীতি অলরেডি আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে এরকম করতেছে, সে পূর্ণ সক্ষমতা চলতেছে, তখন যদি আপনি এখন টাকা বাড়ান সেটা কিন্তু হচ্ছে আপনার মূল্যস্ফীতি বাড়ায় দেবে আর কি। আচ্ছা, এখন দেখি হচ্ছে আউটপুট গ্যাপ। এখন ধরেন হচ্ছে আপনার এই যে ধরেন আপনি যেটা প্রকৃত উৎপাদন আর হচ্ছে সম্ভাব্য উৎপাদনের পার্থক্য, এটা হচ্ছে আউটপুট গ্যাপ। এখন ধরেন যে হচ্ছে প্রকৃত উৎপাদনটা হচ্ছে সম্ভাব্য উৎপাদনের নিচে আছে, তো সেটা হচ্ছে এখন তার মানে অর্থনীতি এরকম অপূর্ণ সক্ষমতায় আছে। এখন যদি আপনি চাহিদা হচ্ছে আপনার যদি বাড়ে, তাহলে হচ্ছে আপনার উৎপাদন বাড়ানোর সুযোগ থাকে, ঠিক আছে। তো এই অবস্থায় কিন্তু হচ্ছে আপনার হবে না, আপনার মুদ্রাস্ফীতি হবে না। কিন্তু যদি এরকম থাকে যে হচ্ছে আপনার প্রকৃত উৎপাদন আর হচ্ছে সম্ভাব্য উৎপাদন হচ্ছে আপনার একদম সমান আছে, তখন যদি এখন হচ্ছে আপনি আবার আপনি করেন আর কি, এখন যদি সেখান থেকে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়, তো উৎপাদন তো আর বাড়ছে না। এখন যখন আপনার অতিরিক্ত চাহিদা সৃষ্টি হবে, তখন ব্যবসায়ীরা কী করবে, আপনার হচ্ছে মূল্যস্ফীতির দাম বাড়ায় দিবে, এই জন্য মূল্যস্ফীতি সৃষ্টি হবে আর কি। কারণ উৎপাদন নাই, তাহলে এখন দাম বাড়ায় দেখ এখন যার টাকা বেশি সে এখন নিয়ে থাকে আর কি, এটাই তখন আর কি
চলবে আর কি। তো এটা হচ্ছে আপনার আউটপুট গ্যাপ থাকলে এরকম হয় না, কিন্তু আউটপুট গ্যাপ না থাকলে এটা হয় আর কি। এখন হচ্ছে আপনার কোয়ান্টিটি থিওরি আর হচ্ছে কেনেশিয়ান বনাম হচ্ছে আপনার কেনেশিয়ান ব্যাখ্যা। তো কোয়ান্টিটি থিওরি বলে যে হচ্ছে যদি এরকম আপনার আপনার হচ্ছে দীর্ঘমেয়াদে হচ্ছে আপনার ওই যে অর্থ সরবরাহ বাড়ানো হয়, তাহলে দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি আর কি এটা হবে আর কি। তারা ধরে নেয় যে উৎপাদন স্থির। কিন্তু যারা কেইনেসীয় যে হচ্ছে আপনার ব্যাখ্যা, এটা বলে যে হচ্ছে যদি এরকম অর্থনীতি অপূর্ণ সক্ষমতা থাকে তখন আপনার হচ্ছে মানি সাপ্লাই বাড়লেও আপনার হচ্ছে মুদ্রাস্ফীতি পারবে না। আচ্ছা, এখন দেখে লিকুইডিটি ট্র্যাপ আর আধুনিক মুদ্রানীতি। তো লিকুইডিটি ট্র্যাপ বলতে বোঝায় ধরেন হচ্ছে আপনার মার্কেটে হচ্ছে এখন চলতেছে আর কি, যখন আর কি সুদের হার কমানো হয় তারপরও হচ্ছে বিনিয়োগকারীরা আপনার হচ্ছে বিনিয়োগ করতে উৎসাহিত হয় না, অর্থাৎ বাজার সম্পর্কে তারা হচ্ছে অনিশ্চিত। এটাই হচ্ছে আপনার লিকুইডিটি ট্র্যাপ। যেমন 2008 সালে কিন্তু এরকম দেখানো হয়েছিল, যার ফলে লিকুইডিটি ট্র্যাপ হয়েছিল আর কি। আচ্ছা, এখন হচ্ছে এক্সচেঞ্জ রেট, বিনিময় হার। ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে আপনার ইয়ার ভ্যালু কত, ডলারের ভ্যালু কত, এটাই হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট, ঠিক আছে। তো এখন হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এটা হচ্ছে কি যে হচ্ছে আপনার বাজার নিজেই আর কি ঠিক করবে যে হচ্ছে কোনটার এখন হচ্ছে আপনার কত হবে আর কি, ঠিক আছে। যে কোনটার মূল্য আপনার হচ্ছে ডলারের মূল্য কত হবে, টাকার মূল্য বেশি হবে না কম হবে, এটা হচ্ছে বাজার নিজেই ঠিক করবে। এটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এটা যখন তখন পরিবর্তন হয় আর কি। এটা সমস্যা হচ্ছে এই যে সেলফ ফুলফিলিং প্রফেসি, অর্থাৎ ধরেন এখন দেখা গেলো যে হচ্ছে আপনার ডলারের হচ্ছে আপনার কম, আপনার হচ্ছে দাম কম। তো দাম কম, এখন সবাই কী করলো যে হচ্ছে পরবর্তীতে আপনার ডলারের দাম বাড়বে, এখন কী করলো এই জন্য সরকার এখন অনেকে কী করলো ডলার আগে এখনই কেনা শুরু করলো, ফলে এখনই তার হচ্ছে আপনার ডলারের বাড়ে গেলো। এটাই হচ্ছে সেলফ ফুলফিলিং প্রফেসি। আর আরেকটা সেটা হচ্ছে আপনার ফিক্সড এক্সচেঞ্জ রেট। এখানে হচ্ছে আপনার সরকার নিজে থেকেই হচ্ছে ফিক্স করে রাখে যে হচ্ছে ডলারের এরকম $1 সমান হচ্ছে 98 টাকা। এটা একটা সরকার ফিক্স করে দেয় আর কি। তো এটার অসুবিধা হচ্ছে ধরেন আপনার এখন $1 সমান 98 টাকা হলো, কিন্তু এখন বাজারে এখন দেখা গেলো যে হচ্ছে ডলারের হচ্ছে ভ্যালু বাড়ে গেলো, এখন হয়ে গেলো $1 সমান 110 টাকা হয়ে গেলো। তো এই যে বাকি যে 12 টাকা, এটা এখন সরকারকে ভর্তুকি দিতে হবে, সে এখন যে বৈদেশিক রিজার্ভ থেকে খরচ করতে হবে, এটা একটা অসুবিধা। আর ধরেন যদি কমে যায়, ধরেন হচ্ছে আপনার এরকম 98 টাকা ছিল, এখন সেটা $1 সমান 90 টাকা হয়ে গেছে আর কি, অর্থাৎ টাকার মূল্যমান বাড়ছে। তো সেক্ষেত্রে কী হবে, আপনার যেহেতু অন্যরা দেখবে যে হচ্ছে ব্যাংক থেকে নিলে তো আপনার 98 টাকা খরচ করতে হচ্ছে যে আমি যে ব্ল্যাক মার্কেটে নেই তারা হচ্ছে 90 টাকা আমাকে দিবে, তো তাদের কাছ থেকে নেই, এই হচ্ছে কালোবাজারে ঝুঁকি পেরিয়ে দেওয়া হবে। ওকে, আন্তর্জাতিক অর্থব্যবস্থা হচ্ছে আমার ইম্পসিবল ট্রিনিটি অথবা আনহোলি ট্রিনিটি দ্বারা কী বোঝায়। তো এটা হচ্ছে আপনার 3টা লক্ষ্য আছে, যে 3টা লক্ষ্য একসাথে পূরণ করা যায় না, এই জন্য বলছে আপনার ইম্পসিবল ট্রিনিটি। এই দিনটা কী এটা হচ্ছে আপনার স্থির বিনিময় হার, তারপর হচ্ছে মুক্ত মূলধন চলাচল, আর হচ্ছে স্বাধীন মুদ্রানীতি। তো স্থির বিনিময় হার বলতে বোঝা হচ্ছে আপনার ওই যে একটা আপনার হচ্ছে বিনিময় হারটা আপনাকে স্থিতিশীল রাখতে হবে, এটা বোঝায়। আর মুক্ত মূলধন চলাচল বোঝায় যে হচ্ছে আপনার যে বিদেশ থেকে যে বিনিয়োগগুলো আসবে, আপনার অর্থ প্রবাহ আসবে, এগুলো হচ্ছে কোনো এরকম বড় বাধা থাকবে না, এটা হচ্ছে মুক্ত মূলধন চলাচল। আর একটা সেটা হচ্ছে আপনার স্বাধীন মুদ্রানীতি, অর্থাৎ এরকম কেন্দ্রীয় ব্যাংক তার হচ্ছে নিজের ইচ্ছা মতো মুদ্রানীতি ঠিক করতে পারবে আর কি, অর্থাৎ সুদ বাড়াতে পারবে, কম বাড়াতে পারবে, এটা হচ্ছে আপনার তো এই তিনটা জিনিস সবসময় একসাথে আর কি মেনটেন করা যায় না, এই জন্য বলছে আপনার ইম্পসিবল ট্রিনিটি। যেমন ধরেন কোনো দেশে আপনার হচ্ছে এরকম মূলধনও আপনার মুক্ত আছে, আবার হচ্ছে আপনার বিনিময় হার হচ্ছে আপনার স্থিতিশীল আছে। এখন দেখা যায় যে অন্য দেশ কী করলো, আপনার হচ্ছে অন্য দেশে তারা হচ্ছে সুদ বেশি মনে করো অফার করলো ওই কোম্পানিটাকে, আর আপনার দেশে এখন কম। তো সেক্ষেত্রে কী হবে, ওই বিনিয়োগকারীরা তারা নিজের সব এরকম টাকা পয়সা নিয়ে অন্য দেশে চলে যাবে। এখন অন্য দেশে যখন চলে যাবে তখন দেশের মুদ্রার উপর চাপ সৃষ্টি হবে, এর ফলে হচ্ছে আপনার বিনিময় হার স্থির রাখতে হলে আপনাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়াতে হবে। যে কেন্দ্রীয় ব্যাংক নিজের ইচ্ছা মতো আপনার সুদের হারটা নিয়ন্ত্রণ করতে পারলো না, এটাই হচ্ছে সমস্যা। আবার দেখেন যদি স্বাধীন মুদ্রানীতি আর হচ্ছে আপনার মুক্ত চলাচল আপনি বজায় যদি রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে একটা বিনিময় হারটাকে ভাসমান রাখতে হবে। এই জন্য এই তিনটা একসাথে কখনো মেনটেন করা যায় না, এই জন্য হচ্ছে ইম্পসিবল ট্রিনিটি। আর ফরেন এইড বলতে বোঝায় যে কোনো দেশ যখন অন্য দেশকে এরকম দাতা বা সাহায্য দেয় আর কি, প্রযুক্তিপূর্ণ সাহায্য, সেটা হচ্ছে আপনার ফরেন এইড। তো হচ্ছে আপনার এটা কেন দেওয়া হয়, এটা হচ্ছে অবকাঠামো মানসম্পদ উন্নয়ন করার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, প্রযুক্তিগত দক্ষতা স্থানান্তর। তারপর হচ্ছে এখন এটা কি যে এটা হচ্ছে আপনার সমস্যা হচ্ছে যে স্থানীয় উদ্যোগ দুর্বল হয়ে যাওয়া, স্থানীয় যে রাজস্ব সংগ্রহ এটা দুর্বল হয়ে যাওয়া, এবং নীতিগত সত্য সার্বভৌমত্ব এখানে হচ্ছে আপনার অনেক সময় সত্য আরোপ করে যেটা সমস্যা। তারপর হচ্ছে আপনার ঋণ নির্ভর অর্থনীতি, অর্থাৎ ঋণের ফলে আপনার ডেপ ট্র্যাপে পড়ে যেতে পারেন, একটা ঋণ করার জন্য একটা নিলেন, এটা হচ্ছে ডেপ ট্র্যাপ। ঋণ সংগ্রহ সার্বভৌমত্ব, এখানে হচ্ছে আপনার এটা নীতিগত স্বাধীনতা হ্রাস করে, তারপর সম্পদ স্থানের ঝুঁকি বাড়ায়, এগুলো আর কি করে। তো IMF এখন হচ্ছে আপনার 2 ধরনের ঋণ দেয়, এটা হচ্ছে কনসেশনাল বা হচ্ছে সহনশীল বা সহজ ঋণ, আর একটা হচ্ছে আপনার নন কনসেশনাল ঋণ। তো এখন দেখি
যেটা হচ্ছে আপনার কনসেশনাল, এখানে হচ্ছে আপনার ইয়ে থাকে যে সব সত্ত্বে ঋণ দেয় আর কি। এটা হচ্ছে বাজেট ঘাটতি পূরণ, তারপর হচ্ছে মুদ্রা স্থিতিশীল রক্ষা, অর্থনৈতিক সংস্কার, এর জন্য দেয় আর কি। তো এখানে হচ্ছে সুতার কম থাকে, তারপর হচ্ছে আপনার গ্রেস পিরিয়ড মানে অনেক বেশি থাকে আর কি। আর হচ্ছে আপনার পরিশোধকালও বেশি থাকে আর কি। তো গ্রেস পিরিয়ড দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার 5 বছর পর্যন্ত পরিশোধ ছাড় থাকে, অর্থাৎ 5 বছর পর্যন্ত আপনি টাইমটা পার হওয়ার পরও আপনি ইয়ে করতে পারবেন, পরিশোধ করতে পারবেন। আর এটার মধ্যে 3টা প্রোগ্রাম হচ্ছে আপনার ইসিএফ, যেটা হচ্ছে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, যেটা দীর্ঘমেয়াদী। আর স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি, যেটা হচ্ছে আপনার স্বল্পমেয়াদী। আর হচ্ছে আরসিএফ হচ্ছে আপনার র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি, যেটা হচ্ছে আপনার জরুরি সংকটের সময় দেয়। আর নন কনসেশনাল লোন বলতে বোঝায় যে হচ্ছে আপনার যেটা আর কি একটু কম আর কি, মানে রিজিড ধরনের আর কি, যেটা হচ্ছে আপনার গ্রেস পিরিয়ড কম থাকে, সুধার বেশি থাকে, এটা হচ্ছে নন কনসেশনাল। তারপর হচ্ছে আপনার ইকোনমিক ন্যাশনালিজম। তো এটা হচ্ছে অর্থনৈতিক জাতীয়বাদ কি, যে হচ্ছে এটা হচ্ছে একদম আপনার হচ্ছে ইয়া করবে না, আপনার হচ্ছে ওই যে পুঁজি, যে হচ্ছে আপনার পুঁজি প্রবাহ এটা হ্রাস করবে না, বরং হচ্ছে আপনার মুক্ত বাণিজ্য বিরোধিতা করবে না, কিন্তু হচ্ছে আপনার যে দেশের হচ্ছে শিল্পগুলা স্বার্থ, এই অর্থনীতিকে, দেশের অর্থনীতিকে আপনার হচ্ছে শিল্পকে সুরক্ষাকে অগ্রাধিকার দিবে, সেটা হচ্ছে আপনার ইকোনমিক ন্যাশনালিজম। তো বৈশিষ্ট্য কি, দেশের শিল্প সুরক্ষা, কৌশলগত খাতে রাষ্ট্র নিয়ন্ত্রণ। কৌশলগত খাতে রাষ্ট্র নিয়ন্ত্রণ বলতে বোঝায় যেগুলো হচ্ছে খুব আপনার ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আপনার জ্বালানি, তারপর প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, এগুলোর ক্ষেত্রে সরকার চেষ্টা করবে তার হচ্ছে আপনার স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে। আর আমদানি নির্ভর হ্রাস আর হচ্ছে স্বনির্ভরতা, বৈদেশিক নিয়ন্ত্রণ, বিনিয়োগে নিয়ন্ত্রণ করবে। আর অর্থনৈতিক হচ্ছে আপনার ইয়া করবে, তো বৈদেশিক নিয়ন্ত্রণ করবে, কারণ হচ্ছে যে বিভিন্ন যে তথ্য প্রযুক্তি সহ যেগুলো আর কি সেন্সিটিভ খাতে, সেগুলোতে কিন্তু সরকার চাইলে বলতে পারে যে হচ্ছে এখানে বিনিয়োগ করা যাবে না, অন্যখানে বিনিয়োগ করতে পারে এই দেশে। ওকে, এরপর দেখবো হচ্ছে আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এটা হচ্ছে আপনার ওই যে পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র কিউবাকে দিল। তারপর ব্যাংক লেনদেনে দিতে পারে, যেমন হচ্ছে ইরানের উপর ব্যাংকিং লেনদেন নিষেধ করছে। তো হচ্ছে সম্পদ জব্দ করতে পারে, অ্যাসেট ফ্রিজ, যেটা হচ্ছে রাশিয়ার অলিগারকে আপনার হচ্ছে সম্পদ ফ্রিজ করছে। আর ভ্রমণ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার উপর দিচ্ছে। তারপর হচ্ছে শক্তি প্রতিরক্ষা ব্যাংকিং নিষেধাজ্ঞা, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার উপর দিচ্ছে, এগুলো হচ্ছে উদাহরণ হতে পারে। আচ্ছা, ফিনান্সিয়াল লিবারাইজেশন, এটা তো বললামই। আর হচ্ছে ট্রেড লিবারাইজেশনের মধ্যে পার্থক্য, আর্থিক উদাহরণীকরণ হচ্ছে মূল উপাদান হচ্ছে আপনার আপনার হচ্ছে ইয়েটা করা, অর্থাৎ অর্থনীতিকে আপনার ইয়ে করা আর কি, লিবারেট করা। এখানে সুদের হার, ঋণ বিতরণ, এগুলো হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক হবে এবং হচ্ছে সরকার খুব কমে নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণ করবে না আর কি। তো এটা বৈশিষ্ট্য হচ্ছে মূল উপাদানগুলো কী কী, এখানে হচ্ছে সুদের হার বাজার নির্ভর, অর্থাৎ সুদের হারটা আপনার হচ্ছে এরকম চাহিদার উপরে, আপনার হচ্ছে ইয়ার উপরে সঞ্চয় পরিমাণের কম, তারপর ঋণের চাহিদা, এগুলোর উপরে নির্ভর করবে হচ্ছে আপনার সুদের ইয়েটা কত হবে, সুদের হারটা কত হবে। আর ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বৃদ্ধি, এটার ফলে কিন্তু ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পায়, সবাই কিন্তু এফিসিয়েন্ট হয় আর কি, স্বচ্ছতা, তারপর হচ্ছে প্রযুক্তিগুলো ইয়ে থাকে আর কি, বজায় থাকে, ঋণ বিতরণ দ্রুত হয়, তারপর হচ্ছে এরকমগুলো আর কি হয়। আর পুঁজিবাজার উন্মুক্ত করা আর কি, এখানে পুঁজিবাজার হচ্ছে আপনার বিভিন্ন আপনার হয়, দেশীয় কোম্পানিগুলো ওরা অন্যান্য উৎস থেকে তারা হচ্ছে পায়, আপনার হচ্ছে কী বলে ওটাকে, আপনার হচ্ছে ওই যে কী বলে মূলধন পায় আর কি, ফলে একটা সম্প্রসারণ হয়। আর হচ্ছে মূলধন প্রবাহের শিথিলতা, এখানে হচ্ছে আপনার মূলধনের উপরে হচ্ছে বিদেশি বিনিয়োগ, তারপর হচ্ছে বিদেশি ঋণ গ্রহণ, এগুলোর উপরে আর কি অতটা কঠোরভাবে দেখাশোনা করা হয় না, ফলে একটা সবার একটা এক দেশের কোম্পানি অন্য দেশের কোম্পানির সঙ্গে যুক্ত হয়, ফলে একটা ইন্টারকানেক্টেডনেস তৈরি হয়, যেটা আর কি খুব ভালো আর কি। এটার সুবিধা হচ্ছে কি, আপনার হচ্ছে বিনিয়োগ হচ্ছে মূলধন প্রভাব বৃদ্ধি হয়, তারপর দক্ষতা প্রযুক্তি বৃদ্ধি পায়, তারপর সম্পদ আর হচ্ছে সঞ্চয়ের কার্যকর ব্যবহার হয়, অর্থাৎ হচ্ছে যেখানে লাভ হয়, লাভজনক ইনভেস্টমেন্ট, সেখানে আপনার হচ্ছে ইনভেস্টমেন্টটা করা হয়, ফলে ডিফল্টের ইয়ে থাকে না। আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি, এখানে সংযুক্তি বেশি পাওয়া হয় আর কি। হ্যাঁ, অসুবিধা বা ঝুঁকিগুলো কী কী, একটা হচ্ছে আপনার আর্থিক অস্থিতিশীলতা, আপনার হচ্ছে আপনার এই যে অ্যাসেট বাবল তৈরি করতে পারে আর কি, ঠিক আছে, মানে আপনার হচ্ছে এমনি এক খাতে ঋণ দিলেও এটা একটা সমস্যা করতে পারে। তারপর হচ্ছে মূলধন পলায়ন, ধরেন এখন এখানে আপনার এখন এক দেশে আর কি ধরেন লাভ হচ্ছে, সেই দেশে আপনার হচ্ছে বিনিয়োগকারীরা ইয়া করলো, যখন দেখলো যে হচ্ছে এখানে আপনার হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা আছে, তখন সেই দেশের সব মূলধনগুলো অন্য দেশে এখন নিয়ে গেলো। তো এখন এই যে অন্য দেশে নিয়ে গেল আপনার হচ্ছে টাকাটা, যে মূলধনটা বৈদেশিক, সে কিন্তু এখন তার ডলার রিজার্ভটাই নিয়ে যাবে, তাই না? তো ডলার রিজার্ভটা যখন আপনার নিয়ে যাবে, তখন কিন্তু এখন ওই যে ডলারের আপনার হচ্ছে ভ্যালু বাড়বে, টাকার আপনার হচ্ছে সবাই তখন ডলার কিনতে যাবে, কারণ ডলারের আর কি আপনার ইয়েটা কমে গেছে, আপনার হচ্ছে যোগানটা কমে গেছে, সবাই তখন কিনতে চাইবে, ফলে ডলারের হচ্ছে আপনার ভ্যালু বাড়ে যাবে, টাকার মানটা কমে যাবে, ঠিক আছে।
এখন টাকার মান যখন কমে যাবে তখন আপনার হচ্ছে আমদানি করতে সমস্যা হবে, ফলে আমদানি করতে সমস্যা হলে এখন ওই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি হবে, তো এইভাবে সমস্যা হতে পারে, কিন্তু এটাকে বলা হয় হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট। আর বৈষম্য বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এই যে আপনার সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু সমানভাবে বণ্টিত না হতে পারে, ফলে এটা আপনার বৈষম্য সৃষ্টি হবে। আর বৃহৎ আর্থিক সংকটের ঝুঁকি, 2008 সালে হচ্ছে আপনার বৈশ্বিক আর্থিক সংকট দেখা দিচ্ছে, কারণ হচ্ছে এখানে নিয়ন্ত্রণহীন বাজার ছিল, তারপর হচ্ছে সবাই এমনি একটা ঋণ দিছে, তারপর হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থা ছিল, ফলে হচ্ছে বৈশ্বিক আর্থিক সংকট হয়েছে। আচ্ছা, এখন দেখি হচ্ছে ফিনান্সিয়াল লিবারালাইজেশন আর হচ্ছে ফ্রি মার্কেটের মধ্যে পার্থক্য। একটু আগে বললাম যে হচ্ছে একটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে আপনার শুধুমাত্র আর্থিক ব্যবস্থাকে, যেমন হচ্ছে আপনার সুদের হার, বাণিজ্যিক নিয়ন্ত্রণ, এগুলাকে নিয়ন্ত্রণ করবে, আর হচ্ছে ফ্রি মার্কেট হচ্ছে পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ হবে আর কি, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। নর্থ সাউথ গ্যাপ, নর্থ বলতে যে যারা উন্নত তারা, আর হচ্ছে আপনার সাউথ বলতে যারা উন্নত না তারা। তো এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এদের মধ্যে পার্থক্য, যেটা হচ্ছে আয় বৈষম্য, তারপর হচ্ছে প্রযুক্তিগত ব্যবধান, বাণিজ্য কাঠামোর বৈষম্য, তারপর হচ্ছে আপনার বাণিজ্য বৈষম্য বলতে বোঝায় যে উন্নত দেশগুলো হচ্ছে আপনার উচ্চ মূল্যের শিল্পপণ্য আর হচ্ছে প্রযুক্তিপণ্য রপ্তানি করে, এতে বৈদেশিক বাণিজ্য কাঠামো সৃষ্টি হয়। উন্নয়নশীল দেশগুলো প্রধানত কাঁচামাল বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানি করে, এর ফলে একটা বৈষম্য সৃষ্টি হয়। আর মানব উন্নয়ন সূচকে বৈষম্য আছে, তারপর হচ্ছে আপনার বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য আছে, তারপর হচ্ছে উন্নয়ন আর ন্যায্যতার প্রশ্নে একটা ক্ষমতা আপনার হচ্ছে বৈষম্য আছে, তারপর হচ্ছে বৈদেশিক আপনার হচ্ছে সহযোগিতা, ওকে, সংঘাত। তার অভিবাসনের ক্ষেত্রে এরকম ধরনের উন্নয়নশীল দেশগুলোর ইয়েগুলা ওরা হচ্ছে দেশে চলে যায়, ফলে ওই উন্নত দেশের সমস্যা হয়। আর বৈদেশিক সহযোগিতা ক্ষেত্রে ওই যে আপনার যেহেতু উন্নত দেশগুলো তাদের উন্নতি করার ফলে এরকম পরিবেশের সমস্যা করছে, ফলে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা হচ্ছে, তো এটা নিয়ে গ্যাঞ্জাম বাঁধে। তারপর হচ্ছে এখন নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এটা হচ্ছে NIEO। এটা হচ্ছে যখন ওই যে 1970 সালের ওইদিকে একটা আর কি জাতিসংঘের হয় আর কি, যেখানে আর কি এটা হয় আর কি আপনার হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। তো ওই যে যখন ব্রেটন উডস গঠিত হয় তখন দেখা যায় যে হচ্ছে যারা হচ্ছে উন্নত দেশ তাদের পক্ষে সব আর কি IMF-এর, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের সব নীতিগুলো ওদের পক্ষে যায়, এই জন্য 1970 সালে এটা আর কি দেওয়া হয় আর কি। এখানে দাবি হচ্ছে কি যে হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা রাখতে হবে, অর্থাৎ হচ্ছে কাঁচামালের যে আপনার হচ্ছে মূল্য ওঠানামা করে এটা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সবাই সমান সুবিধা পায়। তারপর প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌম অধিকার, অর্থাৎ যে আপনার উন্নয়নশীল দেশগুলো যে হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদ আছে এগুলোর উপর তাদের একদম নিয়ন্ত্রণ থাকতে হবে আর কি। আর প্রযুক্তি স্থানান্তর করতে হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে প্রতিযোগিতা বৃদ্ধি করতে হবে, প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যে উন্নয়নশীল দেশগুলো এদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আর ঋণ পুনর্গঠন হচ্ছে উন্নয়ন সহায়তা দিতে হবে, এরকম মানে ঋণটা এমন হবে যাতে উন্নয়নে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব, এখন হচ্ছে আচ্ছা একটা বাদ। আচ্ছা, IMF কন্ডিশনালিটিতে বোঝায় যে হচ্ছে IMF যখন ঋণ দেয় তখন যে শর্তগুলো দেয় আর কি, এটা হচ্ছে কন্ডিশনালিটি। আর কি আছে এখানে, তারপর হচ্ছে আপনার ডেপ ক্রাইসিস বলতে কি বোঝায়, তো ডেপ ক্রাইসিস বলতে বোঝায় যখন হচ্ছে আপনার দেশগুলো বা হচ্ছে কোনো ব্যক্তি এরকম ঋণ নিয়ে সেটা আপনার হচ্ছে পরিশোধ করতে আর কি ব্যর্থ হয়, সেটা হচ্ছে ডেপ ক্রাইসিস। তারপর হচ্ছে আপনার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা স্যাপ বলতে বোঝায় যে হচ্ছে আপনার ওই যে আপনার অর্থনীতির যে আপনার স্ট্রাকচার বা হচ্ছে রাষ্ট্রের স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার সংস্কার করার জন্য যে হচ্ছে আপনার ঋণ নিলেন, সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। আর কি আছে এখানে, আর ইকোনমিক সিকিউরিটি দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার এই যে একটা দেশের বা রাষ্ট্রের বা পরিবারের ধরেন আপনি করলেন যে আর্থিক ঝুঁকি কমানো এবং জীবনের মৌলিক চাহিদা নিশ্চিত করা, এর ফলে বিভিন্ন ঝুঁকি দিয়ে বা দুর্যোগের সময় আপনি তাদের জন্য ভালো ব্যবস্থা করলেন বা আগে ব্যবস্থা করে রাখলেন, এটা হচ্ছে ইকোনমিক সিকিউরিটি আর কি। ধন্যবাদ।